ওকে, সালামু আলাইকুম। সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আমাদের জেনেসিস আউটলায়ার পক্ষ থেকে আজকের এই বিশেষ আয়োজনে। আজকের এই আয়োজনে আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় জেনেসিস আউটলায়ারের এমআরসি পার্ট ওয়ান পার্ট টু মেন্টর এবং সবার প্রিয় আহ, আমাদের প্রিয় ভাইয়া ডক্টর আকিল আল ইসলাম ভাইয়া। তো আমরা জেনেসিস আউটলেয়ার থেকে আপনারা জানেন অলরেডি আমাদের একটা বেশ খুব সফলতার সাথে শেষ হয়েছে, আরেকটা বেশ অলরেডি শুরু হওয়ার পথেই। এবং আমাদের এই নতুন সংযোজনে আমাদের জেনেসিস আউটলেয়ারের পেইসেস প্রোগ্রামে আমরা অনেকগুলা নতুন আহ, সংযোজন এবং নতুন ভাবে এটাকে আমরা সাজিয়ে খুব সুন্দর করে ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের এই আয়োজনে আমাদের শ্রদ্ধেয় আকিব আল ইসলাম ভাইয়া এবং আগামী দিন আরেকটা প্রোগ্রাম হবে সবার প্রিয় ডক্টর রিয়াজউদ্দিন দানিশ ভাইয়া সহ আমাদের বেশ কিছু প্রোগ্রাম অলরেডি রানিং। এবং আমরা খুব দ্রুতই পেসেস প্রোগ্রামটা খুব ভালোভাবে, খুব সুন্দর ভাবেই আমরা শুরু করব। এবং আশা করি আপনাদের জেনেসিস এর প্রতি যে বিশ্বাস, যে আস্থা, সে আস্থাকে আমরা মাথায় রেখে আমাদের এই পেসেস প্রোগ্রামটাকে আমরা ঢেলে সাজিয়েছি। এবং আপনাদের যে কাঙ্ক্ষিত কোয়ালিটিটা, এই কোয়ালিটিটা আমরা ইনশাল্লাহ এনশিওর করার জন্য আমরা অনেকগুলা স্টেপ হাতে নিয়েছি। তো একেবারেই শুরুতে অনেকেই হয়তো পেসেস নিয়ে অনেকের ক্লিয়ার কনসেপ্ট নেই বা কিভাবে প্রিপারেশনটা নেবেন অথবা কি কি ম্যাটেরিয়াল থাকবে। ওভারঅল আমাদের এজ এ হোল ডক্টর আকিল ইসলাম ভাইয়া এই বিষয়ে কথা বলবেন। তো আমরা আশা রাখছি আমরা খুব সুন্দর একটা সেশন পেতে যাচ্ছি। এবং এই সেশনের ধারাবাহিকতায় আমরা এই পেসেস প্রোগ্রামটা অনেকগুলা সেশনে পাবো এবং আমাদের পেসেস প্রোগ্রামটা শুরু হবে। আর সেই সাথে যারা একেবারেই এমআরসিপি জগতে নতুন, আপনারা জানেন আমাদের পার্ট ওয়ান এবং পার্ট টু অত্যন্ত সফলতার সাথে, খুব জনপ্রিয়তার সাথে আমাদের এই দুইটা পোর্শন চলমান। এবং পার্ট টুর জন্য আমাদের এক্সাম বেস, রেডিওলজি বেস এবং ক্লাস বেস, এই বেস গুলো অলরেডি চলমান। এবং এখানে বেশ ভালো রেসপন্স আপনাদের। আর পার্ট ওয়ান তো আমাদের সেই ঐতিহাসিক অনেক আগ থেকেই, সেই আজকে প্রায় আপনার 9 বছরের পর পার্ট ওয়ান ধারাবাহিকতায় আছে। তো আমরা সেই সফলতার পাশাপাশি আমাদের পেসেস প্রোগ্রামটাকে আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ কাঙ্ক্ষিত মানে নিয়ে যাব, সেই প্রত্যাশা আমি আজকে প্রোগ্রামটা শুরু করার জন্য আমি আহ্বান করছি ডক্টর আকিল হাসান ভাইয়াকে। ভাইয়া, আপনি প্রোগ্রামটা শুরু করতে পারেন। সালামু আলাইকুম। আমি ডক্টর আকিল আল ইসলাম, এমআরসিপি ইউকে অ্যান্ড রেসিডেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজি, ঢাকা মেডিকেল কলেজ। আমাকে কি ঠিকভাবে শোনা যাচ্ছে? জি জি ভাইয়া, শুনে যাচ্ছি। জি আচ্ছা, ক্লিয়ার। জি, ক্লিয়ার। আচ্ছা, সুতরাং আমার মনে হয় আমরা শুরু করি আজকে। আহ, আমার মনে হয় আমি আমার প্রথম হচ্ছে যে আমার এক্সপেরিয়েন্সটা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে আমি যখন এমআরসিপির এই পেসিস এর প্রিপারেশন শুরু করি, তো সেই সময় আমার মনে হয় আমি একটা কোচিং এ ভর্তি হই এবং আমি ক্লাস শুরু করি পেসিস প্রিপারেশনের জন্য। বাট এটা আমারই ল্যাকিংস যে আমি প্রায় 3-4 মাস আমার বুঝতে সময় নিচ্ছে যে মানে আমার ঠিক কি করা উচিত এবং কিভাবে গুছিয়ে প্রিপারেশন দিলে আমি খুব অল্প অল্প সময়ের মধ্যে আমি ওয়েল প্রিপেয়ার্ড হতে পারবো। তো আমার সেই অনুধাবন থেকে আমার আজকের এই প্রোগ্রামটা আমার মনে হয় যারা স্পেশালি বিগিনার আছেন, যারা এখনো এমআরসিপি পেসিস পরীক্ষা দেননি কিংবা প্রিপারেশন ওইভাবে শুরু করেননি, তাদের জন্য আজকের এই প্রোগ্রামটা একটা গাইডলাইন হতে পারে। আমি জানি না আমি কতটুকু উপকার করতে পারবো, কিন্তু আমার ধারণা আপনারা যদি এইভাবে আগান বা আপনারা যেটা বুঝে শুনে আগান, তাহলে আমার মনে হয় আপনাদের এই সময়টুকু অনেকটুকুই বেঁচে যাবে। তো আমরা আজকে শুরু করি। খুব বেশি, যেহেতু আমাদের একটা লম্বা একটা ডিসকাশন, আমি আর খুব বেশি ইন্ট্রোডাকশনে যাচ্ছি না। আমি শুরু করি তাহলে। আচ্ছা, তো প্রথম হচ্ছে যে আমাদের এই এমআরসিপি প্রিপারেশনের জন্য আমাদের আসলে কি লাগবে। অনেকে অনেক কিছু বলবে, বাজারে অনেক ম্যাটেরিয়ালস পাওয়া যায়, এখন ইন্টারনেটে অনেক কিছু আছে। আমরা যদি একটু খেয়াল করি দেখবেন যে সবচেয়ে জনপ্রিয় বা সবাই যে বইটা দিয়ে শুরু করে সেটা হচ্ছে যে আল রোকস। আল রোকস একটা বই আছে, এটা বাজারে হয়তো 400-500 টাকায় পাওয়া যায়, মিশরীয় একজন রাইটারের লেখা। এটা
বেসিকলি আগে শুরু হয়েছিল যখন স্টেশন 2 হিস্ট্রি টেকিং ছিল, সেই হিস্ট্রি টেকিং এর জন্য বইটা খুব ভালো ছিল। এবং স্টেশন 5 এবং স্টেশন 4 যেটা কমিউনিকেশন, আমি সবগুলা স্টেশন ডিটেলস এক্সপ্লেনেশনে যাব আপনাদের সাথে। তো সেই স্টেশন 2, 4, 5 এর জন্য খুব ভালো একটা ম্যাটেরিয়ালস, এবং এখনো আমার মনে হয় যে এটা এখন একটা ভালো ম্যাটেরিয়ালস। আল রুকসের থার্ড এডিশন কিন্তু আসলে বের হয়েছে, কিন্তু আমরা এখনো বাংলাদেশে থার্ড এডিশনটা পাইনি, এখন পর্যন্ত সেকেন্ড এডিশনটাই চলছে। সুতরাং আমার মনে হয় যারা পেসিস প্রিপারেশন শুরু করতে চাচ্ছেন তাদের জন্য সবচেয়ে সহজবোধ্য এবং নিজের কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার জন্য আলব্রুক্স একদম শুরুর স্টেপ হবে। আপনার আলব্রুক্সটা কালেক্ট করে ফেলেন যারা পেসিস প্রিপারেশন শুরু করতে চান তাদের জন্য। নাম্বার 2 এবং নাম্বার 3 দেখেন, আমাদের নাম্বার 2তে আমি রেখেছি ওএসটি, গৌতম মেহতার একটা বই। এখানে হিস্ট্রি টেকিং এর কিছু আছে, ক্লিনিক্যাল এক্সামিনেশনের কিছু বই আছে। আমি মনে করি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই ওএসটির সেকেন্ড ভলিউম হিস্ট্রি টেকিং পোর্শনটুকু, সুতরাং এটাও আমি মনে করি যে এটাও হচ্ছে যে মাস্ট টু মানে আপনাকে এটা নিতেই হবে ওএসটি। এটা এখানে খুব বেশি হিস্ট্রি টেকিং নেই, কিন্তু যে পয়েন্ট গুলো আছে, যেমন মনে করেন জয়েন্ট পেইন, বা আপনি যদি মনে করেন ওয়েট লস, এই হিস্ট্রি গুলো আপনি কিভাবে ডিসক্রাইব করবেন, এটা খুব ভালোভাবে এই 30-35টা যে হিস্ট্রি টেকিং আছে এগুলা খুব ভালোভাবে আপনার নলেজ দেবে গুছিয়ে নিতে। আমি আবারও বলছি, দিস ইজ নট এক্সাম ফর নলেজ। এটা আপনাকে খুব বেশি ইনফরমেশন দেবে না, কিন্তু আপনাকে যেটা দেবে যে আপনার যতটুকু নলেজ আছে সেটুকু আপনি কিভাবে খুব কম সময়ের মধ্যে অ্যাপ্লাই করে ফাইন্ডিংস তুলে নিয়ে আপনি রুগীর ব্যাপারে একটা ডিসিশন নিতে পারেন। সুতরাং ওএসটি তে আপনি যে খুব নতুন কিছু শিখছেন বিষয়টা তা নয়, বরং ওএসটি এবং আল রোকস এগুলো আপনাকে সিস্টেমটা কি শিখাবে, যে কিভাবে আপনাকে আপনার রুগীর পেশেন্টের হিস্ট্রি নিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে খুব ওল্ড একটা বুক আছে, সেটা হচ্ছে রাইডার ফর কমিউনিকেশন। এই রাইডার খালি কমিউনিকেশনটুকু কিনলেই হবে, যদি এটা খুব বেশি আর আপডেট করা হয় না এই রাইডার বইটা। তো আপনি অনলি এটার হচ্ছে যে কমিউনিকেশন পোর্শনটুকু স্টেশন 4 এর জন্য নেবেন, স্টেশন 4। আর এই দুইটা স্টেশন, আল রোকস ফর স্টেশন 2 অ্যান্ড প্লাস স্টেশন 5। আর ওএসটি, এটা ফর হিস্ট্রি টেকিং। আমি পরে এগুলো কেন একটু আলাদা আলাদা বলছি এটা আমি পরে এক্সপ্লেনেশনে যাব। আচ্ছা, এরপরে যে বইটা আমি লিখেছি সেটা হচ্ছে সোনাম সেরিং। এটা একটা বই না, এটা একজন 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 বাংলাদেশের স্টুডেন্ট বাট নেপালি একজনের একটা হ্যান্ড নোটস। দিস বুক ইজ এক্সিলেন্ট, এক্সিলেন্ট। সোনাম সেরিং, আমার মনে হয় কেউ যদি একটা বই কেনেন, ইট শুড বি সোনাম সেরিং। এই একটা বইতে সর্বমোট সম্ভবত 109 বা 110টা কেস খুব সুন্দর করে গোছানো আছে। এই বইটাকে আপনি আপনার প্রিপারেশনের বাইবেল মনে করতে পারেন, আমি বলবো বাইবেল। এটার উপরে আপনি সবকিছু গুছাবেন। আপনার এখান থেকে অনেকগুলো স্টেশন কাভার হবে। আপনার হচ্ছে যে লং ক্লিনিক্যাল কনসালটেশন, এখন এলসিসি বলে, আগে ডিসিসি ছিল। হিস্ট্রি টেকিং পোর্শনটুকু যেটা আগে, এখন আর নেই, এখন এলসিসি তে চলে গেছে। এই সোনাম শেরিংটা আপনার এক্সিলেন্ট কাজে দেবে। আরেকটা হচ্ছে নাদিম নোটস। এগুলো আমরা সব হোয়াটস, এগুলো সব এই যে সোনাম শেরিং, নাদিম নোটস, এই জিনিসগুলো আল রোকস, এগুলো এগুলো সফট কপি পাওয়া যায়, অনেকের কাছে পাওয়া যায়। যাদের কাছে নেই তারা আমাদের আজকের এই যে লাইভ যে সেশন হচ্ছে সেই সেশনের কমেন্টসে আপনারা যদি কমেন্টস করেন, আপনাদের মেইল অ্যাড্রেস দিয়ে দেন, তাহলে আমরা এগুলো আপনাদেরকে পাঠিয়ে দেব। সোনাম শেরিং নাদিম নোটস। নাদিম নোটস হচ্ছে ফর ক্লিনিক্যাল এক্সামিনেশন। আপনি ক্লিনিক্যাল এক্সামিনেশন করে আপনি যে যে ফাইন্ডিংস গুলো পাচ্ছেন সেটা প্রেজেন্ট করার জন্য আপনার এটা, দিস বুক ইজ এক্সিলেন্ট। আমি বলবো যারা পেসিস দিচ্ছেন না তারাও এটা কালেক্ট করবেন, কারণ একটা কেস আপনি ঠিক কিভাবে প্রেজেন্ট করবেন, আমরা অনেক সময় অনেক কিছু তো অভ্যস্ত না। মনে করেন শর্ট কেস আপনার আসলো একটা ফ্ল্যাক্সিড প্যারালাইসিস, সেটা কিভাবে প্রেজেন্ট করবেন আপনি নাদিম নোটস থেকে খুব সুন্দরভাবে এটা শিখতে পারবেন। এরপর হচ্ছে এখন এই নাদিম নোটস এর পাশাপাশি মাগরাবি, আমরা যারা পার্ট 2 তে পড়েছি সেই মাগরাবির একটা নোটস আছে ফর
আহ সেই ক্লিনিক্যাল এক্সামিনেশনের জন্য, সেটা আপনারা কালেক্ট করতে পারেন। কিছু কিছু পোর্শন, যেমন কার্ডিওলজি পোর্শনটা, এটা নাদিমের চেয়ে বেটার। কার্ডিওলজি পোর্শনটুকু নাদিমের চেয়ে বেটার। আমার মনে হয় এগুলার কোনো কিছুরই আপনার মানে হার্ড কপি যে লাগবে এই বিষয়টা তা না। যারা সফট কপি ট্যাবে বা আইপ্যাডে পড়তে অভ্যস্ত তারা এই জিনিসগুলো কালেক্ট করেও পড়তে পারেন। আরেকটা বই আছে, সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল অফ রশিদ, রশিদ স্যার। এটা মিশরি একজন স্যারের কিছু ডিফারেন্সিয়ালস, মনে করেন একটা ফ্যাটিগ, একটা এমআরসিপিতে পেসিস একটা কেস দিল যে একটা 56 ইয়ার্স ওল্ড পেশেন্ট প্রেজেন্টেড ফ্যাটিগ, তখন আপনি কি কি ডিফারেন্সিয়াল চিন্তা করবেন। এরকম প্রায় 140টার মতো সিনারিও ডিডি রশিদ স্যারের বইতে দেওয়া আছে। ইট ইজ কোয়াইট অ্যাডভান্স, এটা আপনি মুখস্থ করে পারবেন না। আমার মনে হয় পিসিস প্রিপারেশন যখন অনেকটুকু গুছিয়ে যাবে তখন আপনি রশিদ স্যারের নোটে হাত দেবেন। তো তাহলে যারা একদম শুরু করতে চান, আমি মনে করি আল রোকস, এটা খুবই প্রয়োজন। এবং এটা দিয়ে আপনি শুরু করবেন। দিস ইজ দ্য প্রাইমারি লেভেল অফ আওয়ার পেসিস প্রিপারেশন। ওএসটির গৌতম মোহতা হিস্ট্রি টেকিং এর জন্য, স্টেশন 5 এর জন্য ইউজ করতে পারেন। রাইডার ফর কমিউনিকেশন, এটা এখনকার সময় অনেকটা প্লাস মাইনাস, আপনাকে অনেক ইনফরমেশন দিবে আর আপনি কমিউনিকেশন, ওদের কমিউনিকেশন বুঝতে আপনাকে হেল্প করবে। কিন্তু সুনাম শেরিং এটা খুবই সুন্দর, এটা বাইবেল অফ আওয়ার পেসিস প্রিপারেশনস। এবং এটা হচ্ছে যে বেসিকলি এটা এলসিসির জন্য। আর নাদিম নোটস অ্যান্ড মাগরাবি নোটস হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশনের জন্য। এটুকু খেয়াল রাখলেই আমাদের হবে। এখন আমরা চলে যাব আমাদের এই পেসিস প্রিপারেশনটা কতদিন হওয়া উচিত, কখন হওয়া উচিত। এটা আসলে ডিপেন্ড করে আপনার ক্লিনিক্যাল স্কিলের উপর, আপনি কোথায় আছেন, কিভাবে আছেন, আপনি কতটা সময় দিতে পারছেন, আগে কতটা সময় দিয়েছেন আপনার এই ক্লিনিক্যাল এক্সামিনেশনে বা ক্লিনিক্যাল ফিল্ডে, সেটার উপর ডিপেন্ড করে। যেমন আমি যদি একদম সহজ করে বলি, তাহলে আমি মনে করি যে 6 মান্থ টাইমটা মানে এটা একটা স্ট্যান্ডার্ড টাইম। আপনি 6 মাস অবশ্যই আপনাকে ডেডিকেটেডলি ফর পেসিস এটা দিতে হবে। কারো কারো ক্ষেত্রে এটা 9 মাস পর্যন্ত হতে পারে। মনে করেন আপনার মেডিসিনে কখনো ট্রেনিং করা নেই, আপনি এই পেসিজের মাধ্যমে আপনার ক্লিনিক্যাল এক্সপোজারটা স্টার্ট হচ্ছে, আমি মনে করি আপনি আরো একটু সময় নেন। আপনি 9 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস নেন। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি যখন খুব স্পন্টেনিয়াস হবেন তখন আপনি পরীক্ষা দেওয়ার জন্য আপনি প্রিপারেশন নেবেন বা আপনি অ্যাপ্লিকেশন শুরু করবেন পরীক্ষা দেওয়ার। আবার আপনি শুনবেন যে অনেকে 3 মাস 4 মাস পরে পরীক্ষা দিয়েই পাশ করে গেছে। আপনাকে তখন মাথায় রাখতে হবে যে তার আসলে ক্লিনিক্যাল এক্সপোজারটা অনেক ভালো ছিল। যে হ্যাঁ, উনি হয়তো মেডিসিন এফসিপিএস করা অথবা রিসেন্টলি উনি ফেজে পাশ করেছে, যার অনেক বেশি কেস উনি আগে থেকেই দেখা, উনি জানে যে একটা পেশেন্ট কিভাবে কিভাবে এক্সপ্লোর করতে হয়। তার ক্ষেত্রে টাইমটা কমে আসতে পারে। তবে যাই হোক, যত প্রিপারেশনই থাকুক, দেখবেন অনেক এফসিপিএস করা ভাড়া ওনারা কিন্তু খারাপ করেন। তার কারণ হচ্ছে যে পেস ইজ নট অনলি ফর, এটা আপনার নলেজের পরীক্ষা না, এটা আপনার হচ্ছে যে আপনি কতটা গুছিয়ে আপনি প্রেজেন্ট করতে পারেন, কতটা কম সময়ের মধ্যে 5 to 6 মিনিটস এর মধ্যে আপনি একটা লং কে সলভ করে ফেলতেছেন, এটার উপর ডিপেন্ড করে। সুতরাং আমার মনে হয় যে 6 মান্থ ইজ এ স্ট্যান্ডার্ড টাইম। এটা কখনো 2 মাস বাড়তে পারে, 2 মাস কমতে পারে। সুতরাং আপনারা যারা আপনারা নিজের অবস্থা যাচাই করবেন। যে অনেকে আছেন যে হ্যাঁ ঠিক, আমি অনেকদিন ক্লিনিক্যাল ফিল্ডের বাইরে, ওনারা আর একটু সময় নেন। আপনি আপনার মেন্টরের সাথে আলাপ আলোচনা করবেন যে আমি কি আসলে যে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত কিনা, আমি অ্যাপ্লিকেশন শুরু করব কিনা। এটা একটা। নাম্বার 2 হচ্ছে আপনি এই যে পেসিজের লম্বা জার্নি, আপনি এই লম্বা জার্নিতে কখনো বিরক্ত হওয়া যাবে না। আমি একটু পরে আলোচনায় আসবো যে আপনি কখন আপনি ধরে নেবেন যে আপনি প্রস্তুত, আপনি স্কিলড কিনা পর্যাপ্ত। আমরা একটু পেসিজের মাস ডিস্ট্রিবিউশন স্টেশন স্কিল গুলা একটু যদি দেখি, তাহলে এই পেসিজ আগে কিন্তু 172 ছিল, সেখানে কিছু মার্কস কাটিং হয়েছে এবং সেখান থেকে পেসিজ চলে এসেছে 168 নাম্বারে, 168 নাম্বারে পেসিস চলে এসেছে। কিছু এই লাস্ট গত বছর থার্ড ডায়েট থেকে এটা শুরু হয়েছে। এবং এখানে পাস মার্ক কমে, আগে ছিল 172, এখন 168। আগে ছিল 130, সেটা কমে 126 বা 126 হয়েছে। কিন্তু আমি মনে করি যে এই যে নাম্বার কমেছে পাস মার্ক, ইট ইজ কোয়াইট টাফার দেন 130।
আগে যেটা 130 যতটা ইজিলি পাওয়া যেত, এখন 126 কিছু কিছু তার চেয়ে বেশি কঠিন। তার কারণ হচ্ছে এইটা জিনিসটা আপনি খেয়াল করেন যে আপনার টোটাল পাস মার্ক কিন্তু আপনার কমে এসেছে, কিন্তু আপনার ইউ মে ফেল ইভেন আফটার আপনি 155। আমি মনে হয় দুজনকে চিনি যারা 155 স্কোর করেছে। 100 100 ওনারা আগের সিস্টেমে 172-এ 155 পেয়েছিল। এবং বেশ কজনকে চিনি যারা হচ্ছে যে 148 পেয়েছিল 168-এ, 148 পেয়েছিল 160। বাট এই দুই গ্রুপে কিন্তু তারা কিন্তু খারাপ করেছে, ডিউ টু তাদের যে কোনো একটা স্কিলে গ্যাপ ছিল। অর্থাৎ আপনাকে অনলি 126 পেলেই হবে না, আপনাকে 7টা স্কিল আমি দেখাবো একটু পরে, 7টা স্কিল আপনাকে আলাদা আলাদা ভাবে কাজ করতে হবে, পাস করতে হবে। সুতরাং পেসিসের সাথে অন্যান্য পরীক্ষার পার্থক্য হচ্ছে, মূল পার্থক্য আমি মনে করি এই জায়গাটা, এবং এই জায়গাটায় যারা পেসিস প্রিপারেশন নেন তাদের বুঝতে একটু সমস্যা হয়। এই কারণে আমাদের অনেক সময় অনেক দেরি হয়ে যায়, এবং ততদিনে আমার সময় থাকে না। আমি মনে করি যে আমি হয়তো অনেক ভালো করছি, কিন্তু আমরা যে কোনো একটা স্কিলে আমাদের গ্যাপ থাকার কারণে আমরা ফেল করে যাই। আচ্ছা, আমরা একটু দেখি তাহলে কি কি স্টেশন আছে, কি কি স্কিল আছে। স্টেশন গুলো খেয়াল করি যে আমরা টোটাল 5টা স্টেশন আছে। টোটাল টোটাল 5টা স্টেশন আছে, এবং এই 5টা স্টেশনে কিছু কিছু স্টেশনে আপনাকে ডাবল ফেস করতে হবে। স্টেশন 2-তে আপনাকে একটা কেস সলভ করতে হবে, এবং স্টেশন 5-এ আপনাকে একটা কেস সলভ করতে হবে। কিন্তু স্টেশন 1, স্টেশন 3, স্টেশন 4-এ আপনাকে 2টা করে কেস সলভ করতে হবে। আচ্ছা, তাহলে স্টেশন 1টা কি? স্টেশন 1 এবং স্টেশন 4 এই দুই জায়গায়, স্টেশন 1-এ আপনাকে প্রথমে আপনি একটা পেশেন্টের সাথে কমিউনিকেশন ফেস করা লাগবে। তার যে কোনো একটা প্রবলেম, আমি এটা যদি এক্সাম্পল দেই, যেমন আমার লাস্ট কেসটা ছিল জায়ান্ট সেল আর্টারাইটিস। দিল্লিতে লাস্ট কেসটা ছিল জায়ান্ট সেল আর্টারাইটিস। তো আমরা যে কোনো একটা ডিজিজ যদি আমরা খারাপ করে কোথায়, আমি দেখাই আপনাকে। আমার কেসটা ছিল জায়ান্ট সেল আর্টারাইটিস। তো আমার ওখানে লেখা ছিল যে একটা বড় সিনারিও দিয়ে, যে এই পেশেন্ট হেডেক নিয়ে আসছে, এবং আহ, এবং এই পেশেন্টের হেডেক নিয়ে আসছে, এবং প্রপার এক্সপ্লোর করার পরে, সকল ধরনের ইনভেস্টিগেশন করার পরে ডিসিশনে আসা হলো যে পেশেন্টের জায়ান্ট সেল আর্টারাইটিস। তোমার কাজ হচ্ছে টু টেল হিম অ্যাবাউট দ্য ডায়াগনোসিস। আপনি ডায়াগনোসিস সম্পর্কে তাকে বলবেন, ডিজিজ কোর্স, ডিজিজ কোর্স সম্পর্কে বোঝাতে হবে তাকে, ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট সম্পর্কে তাকে বলতে হবে। তো সো এই যে অনেক লম্বা একটা সিনিয়র দেওয়ার পর এরকম একটা টাস্ক দিল, 3টা টাস্ক দিল। সুতরাং এখানে আপনার হাতে আছে কিন্তু 10 মিনিট সময়। হ্যাঁ, এই 10 মিনিট সময়ে অনেকেই এই ডায়াগনোসিসটা বুঝাতে, ডায়াগনোসিস এক্সপ্লেনেশন করতে, যে এটা একটা জায়ান্ট সেল আর্টারাইটিস কি জিনিস, এটা বুঝাইতে অনেক বেশি সময় নিয়ে ফেলছে। এই সময় নিয়ে, এই ডায়াগনোসিস এবং ডিজিজ কোর্স সময় নিয়ে ফেলছে। এই সময় নিয়ে ফেলার পরে পরবর্তী সে ট্রিটমেন্টে, যে আমরা ট্রিটমেন্ট করব আর এই পেশেন্টের যে স্টেরয়েড লাগবে, এইটা প্রশ্নে কোথাও বলা ছিল না আলাদা করে। যখনই আমরা এই পেশেন্টের স্টেরয়েডের ব্যাপারে সারোগেটকে বলা হলো, ওই সারোগেট আসলে একজন ডক্টর ছিল, ওনার কথাবার্তা আমি বুঝলাম। সারোগেটকে যখনই স্টেরয়েডের কথা বলা হলো, তখনই উনি বলে উঠলেন যে দিস ইজ, আই সরি ডক্টর, আই নট টেক দিস মেডিকেশন। সো আপনাকে তখন জিজ্ঞেস করতে হবে যে হোয়াই, যে কেন আমি এই মেডিকেশনটা আপনি নিতে চান না। এটা জিজ্ঞেস করার পর সে বলে যে ডক্টর, আই read lots of about this medications and in the journal, in newspaper, and so this is a nasty medication, I shall not take this। এই ধরনের কথাবার্তা বলে। এটা বলার পরে আপনার অবশ্যই তাকে বলতে হবে যে হোয়াই ইউ থিঙ্ক দিস ইজ এ ন্যাস্টি মেডিকেশন, এটা কেন। সে কিন্তু একবার আপনাকে জার্নালের কথাবার্তা বলছে, তখন সে বলে
যে আমার একটা ফ্রেন্ড ছিল, আই হ্যাভ এ ফ্রেন্ড হু টুক দিস মেডিকেশন অ্যান্ড হি গট হিজ বোন ফ্র্যাকচার, তার বোন ফ্র্যাকচার হয়েছে, এটা সে বলবে। তো এই যে দেখেন, আপনি টোটাল কমিউনিকেশনে আপনি যদি স্টেরয়েডের কথা না তোলেন, আপনি ডিজিজ কোর্স, ডিজিজ ডায়াগনোসিস, ম্যানেজমেন্ট সম্পর্কে বললেন, স্টেরয়েড সম্পর্কে স্পেসিফিকই না বলে সে এতগুলো ইস্যু দাঁড় করায় না। আপনাকে বলতে হবে সেই ইস্যু দাঁড় করাবে, সে কোনোভাবেই সে আর স্টেরয়েড নিতে চায় না। আপনি যত স্টেরয়েডের সম্পর্কে পজিটিভ কথাবার্তা বলেন, সে রাজি হবে না বা রাজি হয় না। সুতরাং যারা খারাপ করেছে, অনেকেই খারাপ করেছে যে একে স্টেরয়েড সম্পর্কে বলেনি, এবং পরবর্তীতে পেশেন্টকে স্টেরয়েডটা সে যে নিবে এটা কাউন্সিলিং করে শেষ পর্যন্ত যেতে পারেনি। কিছু স্পেসিফিক ওয়ার্ডস থাকে, সারোগেটরা এই শব্দগুলো না শুনলে, এই লাইনগুলো না শুনলে তারা সন্তুষ্ট হয় না, তারা তর্ক করে যেতেই থাকে। সুতরাং আপনার কাজ হচ্ছে এই জিনিসগুলো সবসময় মাথায় রাখা, যে আমি কিভাবে তাকে ম্যানেজ করতে পারবো। আপনি খেয়াল রাখবেন যে আপনাকে সবসময় কমিউনিকেশনের জন্য আপনাকে আপডেটেড থাকতে হবে। কখনোই আপনার কমিউনিকেশন, আমি আগেই আগেই বলেছি যে কমিউনিকেশনের একটা বই হচ্ছে যে রাইডার, কিন্তু রাইডার আপনাকে অনেক ক্লু দিবে, কিন্তু আপনাকে জানতে হবে রিসেন্টলি কোন 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 সেন্টারে কোন জিনিসটা নিয়ে বেশি ক্রসিং করে সেটা আপনাকে জানতে হবে। এবং ওই শব্দগুলো উচ্চারণ না করলে স্টেরয়েডের বিষয়ে আপনি যদি তাকে না বলেন যে আপনি এইটার সাথে অনেক সময় যেমন আপনাকে দিতে পারে পলিমায়ালজিয়া রিউমেটিকা। তো পলিমায়ালজিয়া রিউমেটিকের ক্লাসে আপনি ডিজিজ কোর্স আপনি কাউন্সিলিং করলেন, স্টেরয়েড দিবেন কাউন্সিলিং করলেন, কিন্তু আপনি যদি না বলেন যে এটার সাথে আপনার জায়ান্ট সেল আর্টারিটিস থাকতে পারে, এবং জায়ান্ট সেল আর্টারিটিসে আপনি ব্লাইন্ড হয়ে যেতে পারেন অনেক সময় যদি না আপনি স্টেরয়েড না নেন। তো এই কথা না বলা পর্যন্ত আপনার যে সারোগেট আছে, এই সারোগেট কিন্তু আপনার সাথে ঝগড়া করে যেতেই থাকবে, এবং খুব সহজে আপনার 10 মিনিট শেষ হয়ে যাবে। একবার যদি আপনি ওদের ফাঁদে পা দেন, আপনার 10 মিনিটস কমিউনিকেশন 10 মিনিটস চোখের পলকে চলে যাবে। আপনাকে দিয়ে একই কথা বারবার বলাবে যতক্ষণ না পর্যন্ত আপনি ওদের মনের কথাটা বলতে না পারছেন। তাহলে দিস কমিউনিকেশন এইখানে স্টেশন 1 একবার ফেস করবেন, এবং স্টেশন 4-এও আপনি কিন্তু কমিউনিকেশন ফেস করবেন, আমি পরবর্তীতে আসতেছি। স্টেশন 1-এ আপনার সাথে কমিউনিকেশনের সাথে একটা রেসপি স্টেশন থাকবে। আমি একটু সহজ করে বলি যে যারা পিসিস পরীক্ষা দেননি, আপনার কিন্তু দুই ধরনের থাকে। একটা হচ্ছে, আমি যদি আমাদের দেশের ভাষায় বলি তাহলে হচ্ছে শর্ট কেস আর লং কেস, শর্ট কেস এন্ড লং কেস। সুতরাং এই শর্ট কেসে 4টা সিস্টেম থাকে। এক হচ্ছে রেসপিরেটরি, কার্ডিও, নার্ভাস, অ্যাবডোমেন। এর বাইরে শর্ট কেস থাকে না। কিন্তু লং কেসে আপনার এই 4টা তো থাকতেই পারে, লং কেসে সবচেয়ে বেশি থাকে রিউমেটোলজি, কার্ডি রিউমেটোলজি, এন্ডোক্রাইনোলজি, এর পাশাপাশি হ্যামাটোলজি, এবং এই 4টা সিস্টেম। অর্থাৎ লং কেস আপনার কিন্তু আপনি মেডিসিন আমরা যা পড়ি, লং কেস না মানে মেডিসিনে আমরা যা পড়ি, মেডিসিনে আমরা টোটাল মেডিসিনে যা সবকিছু এই লং কেসের মধ্যে চলে আসতে পারে। কিন্তু শর্ট কেস এই 4টা সিস্টেমেই থাকে, এবং শর্ট কেস আপনার থাকবে কিন্তু একটু দেখাই। এই শর্ট কেসে কিন্তু আপনার 10 মিনিটস থাকবে, 10 মিনিটস। শর্ট কেস 10 মিনিটস থাকবে। এই 10 মিনিটস এর মধ্যে আপনার 6 মিনিটে 6 মিনিটে আপনার সব এক্সামিনেশন কমপ্লিট করতে হবে 6 মিনিটের পরে, এবং 4 মিনিট আপনার ক্রসিং হবে, 4 মিনিট পর এক্সামিনার ক্রসিং হবে। সেদিকে পরে আসতেছি। সুতরাং আমাদের এই শর্ট কেস 6 মিনিটে শেষ করতে হবে। তাহলে প্রথম থাকবে রেসপি। রেসপিতে ইউজুয়ালি কি থাকে এগুলো আমরা আসলে পরবর্তী আরো সেশন করলে আমরা আলোচনা করব। আর স্টেশন 2-তে থাকে লং ক্লিনিক্যাল কনসালটেশন। লং ক্লিনিক্যাল কনসালটেশন
এটা হচ্ছে যে আমাদের লং কেসের মতো, কিন্তু আমি আগেও বলেছি, আপনাদের মাত্র দেখালাম যে লং কেসে কিন্তু আপনার রিউমেটোলজি, এন্ডোক্রাইনোলজি এসব কেস বেশি থাকে, এবং সেই কেসটা অন্যান্য যে আমাদের রেসপি, কার্ডিও, অ্যাবডোমেন এইসব কেস থেকেও এগুলো থাকতে পারে আর কি। শোনা যাচ্ছে? আচ্ছা। তো আর স্টেশন 3-তে আবার কার্ডিওভাস্কুলার এবং নার্ভাস সিস্টেম দুইটা শর্ট কেস আপনি ফেস করবেন। আর স্টেশন 4-এ আবার সেই স্টেশন 1-এর মতো একটা কমিউনিকেশন ফেস করবেন, এবং আপনি এখানে শর্ট কেস ফেস করবেন অ্যাবডোমেন, শর্ট কেস ফেস করবেন। আর স্টেশন 5-এ এসে আপনি আবার এসে লং ক্লিনিক্যাল কনসালটেশন বা লং কেস ফেস করবেন। এই জিনিসগুলোর গুরুত্ব কোথায়? আমরা অনেক সময় এগুলো আলাদাভাবে প্রিপারেশন নেই না। আমি একটু করে বলবো যে আমরা চেষ্টা করব, আমরা যখন পেসিস প্র্যাকটিস করব তখন আমরা চেষ্টা করব এইভাবে প্র্যাকটিস করার জন্য, এইভাবে যখন পরীক্ষার আগে দিয়ে এইভাবে প্র্যাকটিস করার জন্য আমরা চেষ্টা করব কমিউনিকেশন দিয়ে স্টার্ট করে রেসপি, লং ক্লিনিক্যাল কনসালটেশন, কার্ডিও, নার্ভাস সিস্টেম, কমিউনিকেশন, অ্যাবডোমেন, কমিউনিকেশনের সাথে অ্যাবডোমেন করব, কমিউনিকেশনের সাথে রেসপি করব, লং ক্লিনিক্যাল কনসালটেশন আমরা আলাদা করব, তাতে আমাদের টাইম মেনটেনিং ভালো হবে। হ্যাঁ, তাহলে আমরা এই প্রিপারেশনটা নেওয়া আমাদের জন্য ইজি হবে। তাহলে আমরা আমার মনে হয় 5টা স্টেশন আমরা বুঝতে পেরেছি কি কি আছে। এগুলো অনলাইনেও পাওয়া যায়, কিন্তু আমি আবার একটু এটা আপনাদের বললাম। আমরা এখন আমাদের এই যে আমি বারবার বলেছি যে আমাদের স্কেলস গুলো কি কি দেখা হয়, এই স্কেলস গুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্কিল গুলো কি কি দেখা হয়, সেগুলো 7টা স্কিল দেখা হয়, এখানে একটা কোনোভাবে বাদ পড়ে গেছে। দেখি এখানে প্রত্যেকটা কেসে, যেগুলো শর্ট কেস আছে, এই শর্ট কেস গুলাতে কি কি দেখে এগুলো আমি আপনাদেরকে একটু বলি। এই শর্ট কেস গুলাতে আপনার দেখে যে আপনার ফিজিক্যাল এক্সামিনেশন, সরি, হ্যাঁ, আচ্ছা, আপনার প্রথম স্কিল যেটা দেখে সেটা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন। ফিজিক্যাল এক্সামিনেশন সব জায়গায় নাই। মনে করেন যেখানে কমিউনিকেশন সেখানে তো ফিজিক্যাল এক্সামিনেশন নাই, সেখানে ফিজিক্যাল এক্সামিনেশনে কোনো মার্কসও নাই, ফিজিক্যাল এক্সামিনেশন সেখানে কোনো মার্কসও নাই। তো এইটা ফিজিক্যাল এক্সামিনেশনে আপনারা দেখেন 24 মার্কস, এখানে এক একটা পেশেন্টের জন্য 4 মার্কস। ঠিক আছে? সুতরাং আপনার 6টা পেশেন্টের পিছনে কমিউনিকেশন ছাড়া আমরা 5টা স্টেশনে টোটাল 8টা সিনারিও আমরা ফেস করি। প্রত্যেকটা স্টেশন, প্রত্যেকের জন্য প্রায় 6টা আমরা পেশেন্ট ফেস করি, 6টা পেশেন্টের জন্য 4 করে 24 মার্কস। এখানে আপনাকে 16 পেতে হবে। আমি আপনাকে একটু যেটা ফিজিক্যাল এক্সামিনেশনের জন্য আহ, আমাদের দেশে সাধারণত যারা পরীক্ষার্থী দেয় তারা ফিজিক্যাল এক্সামিনেশনে বেশিরভাগই প্রিপারেশন ভালো থাকে, ফিজিক্যাল এক্সামিনেশনে খুব একটা সমস্যা হওয়ার কথা না। কিন্তু যে জায়গায় সমস্যাটা হয় সেটা হচ্ছে আইডেন্টিফাইং ফিজিক্যাল সাইন। অর্থাৎ আপনি খালি এক্সামিনেশন করে ফেলছেন তা না, একটা পেশেন্ট আপনি সিএলডি বলছেন, ক্রনিক লিভার ডিজিজ বলছেন, আপনি খুব ভালো বলছেন, কিন্তু আপনি এই পেশেন্টের লিউকোনাইকিয়া ছিল আপনি বলেননি, আপনার এই পেশেন্টের স্পাইডার নেভি ছিল আপনি বলেননি, আপনার নাম্বার কাটা যেতে থাকবে। এবং দিস ইজ দ্য মোস্ট কালপ্রিট স্টেশন। যারা পেসিস খারাপ করে তাদের জন্য সবচেয়ে বড় কালপ্রিট স্টেশন হচ্ছে আইডেন্টিফাইং ফিজিক্যাল সাইন। অনেক লোকজন অনেক ভালো নাম্বার পায়, কিন্তু আইডেন্টিফাইং ফিজিক্যাল সাইনে দেখা যায় যে 1 নাম্বার কম। সুতরাং এই পেসিস এক্সামিনেশনের সময় খুব বেশি তাড়াহুড়া করা যাবে না। আপনি খুব তাড়াহুড়া করে আপনি 6 মিনিটের এক্সামিনেশন আপনি 3 মিনিটে শেষ করে দিলেন, আপনি ওকে, আপনি খুব মানে সিস্টেমেটিক্যালি আপনি গেলেন, কিন্তু আপনি যথেষ্ট খেয়াল করে আপনি এক্সামিনেশন করেন নাই, তখন আপনার কিন্তু এই আইডেন্টিফাইং ফিজিক্যাল সাইনে মারা যাবে। আমরা সময় সেভ করার জন্য অনেক সময় খুব দ্রুত আমরা
প্র্যাকটিস করি 6 মিনিটের এক্সামিনেশন 3 মিনিট 4 মিনিটে শেষ করে ফেলার জন্য, আমরা করিও তাই, কিন্তু পরীক্ষার সময় কিন্তু এই ফিজিক্যাল সাইনে কিন্তু আপনার নাম্বার কাটে। এবং আরো খারাপ বিষয় হচ্ছে কোনো কোনো এক্সামিনার, আপনি ফিজিক্যাল সাইন, আপনার ফিজিক্যাল এক্সামিনেশন প্রসিডিউর ঠিক ছিল, কিন্তু আপনি ফিজিক্যাল সাইন আপনি বের করতে পারেননি, তখন তারা তো এখানে নাম্বার কাটেই, অনেক সময় ফিজিক্যাল এক্সামিনেশন থেকেও নাম্বার কেটে দেয়, অনেক সময় ফিজিক্যাল এক্সামিনেশন থেকেও নাম্বার কেটে দেয়। সুতরাং এই এই আইডেন্টিফাইং ফিজিক্যাল সাইন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এই 7টা স্কিলের মধ্যে। আর আরেকটা হচ্ছে ক্লিনিক্যাল কমিউনিকেশন। এখানে সাধারণত খুব একটা খারাপ করে না, আপনি পেশেন্টকে বুঝাইতে সক্ষম হলেন যে আপনার পেশেন্টের কি সমস্যা এবং তাকে আমরা কি করব। মনে করেন এখানে যেটা খারাপ হয় যে একটা পেশেন্ট আসছে পালমোনারি এম্বোলিজম নিয়ে, পালমোনারি এম্বোলিজম ছিল, এবার আমার কেস ছিল, আপনি পেশেন্টকে এম্বোলিজম বোঝালেন, হুম, কিন্তু এই পেশেন্ট আপনি পালমোনারি এম্বোলিজম বলছেন, আপনি পেশেন্টকে অ্যাডমিট করতে হবে, অ্যাডমিট করতে হবে। এই যে পেশেন্টকে অ্যাডমিট করতে হবে, এটা আপনি পেশেন্টকে বলতে হবে অবশ্যই। আপনি এক্সামিনারকে পরে ক্রসিং এ গিয়ে বলতেছেন যে আই শ্যাল অ্যাডমিট দ্য পেশেন্ট, নো, আপনার পেশেন্টকেই যখন আপনি, যে ধরুন পেশেন্ট আপনাকে জিজ্ঞেস করবে যে হোয়াটস হ্যাপেন টু মি ডক্টর, আমার কি হয়েছে, তখন আপনি পালমোনারি এম্বোলিজম এক্সপ্লেইন করার পরে অবশ্যই পেশেন্টকে অ্যাডমিশনের কথা বলতে হবে, যে আপনার আপনার এখন স্যাচুরেশন কম আছে, আমরা অক্সিজেন কম আছে লাগে, ইউ হ্যাভ, সুতরাং আপনাকে এখনই অ্যাডমিশন লাগবে। এই কথাগুলো আপনাকে বলে আসতে হবে, না হলে আপনি কমিউনিকেশন, ক্লিনিক্যাল কমিউনিকেশন আপনার নাম্বার কাটা যাবে। ডিফারেন্সিয়ালস, এটা আরেকটা জায়গা যেখানে আমরা সবচাইতে বেশি, আমাদের বাংলাদেশ স্টুডেন্টরা সবচাইতে বেশি ধরা খায়। কেন এটা বলি, আমি আমি আমার লটস অফ কলিগকে এটা দেখেছি। তার কারণ হচ্ছে আমরা অনেক সময়, আমরা তো অনেক বেশি কেস দেখতে অভ্যস্ত, যেমন আমরা একটা সিএলডি পেশেন্টের ফেস দেখলেই আমরা বুঝে যাই দিস পেশেন্ট ইজ সিএলডি, ক্রনিক লিভার ডিজিজ, কিন্তু আপনার এগুলা ডিডি বলে আসতে হবে, আপনাকে 3টা থেকে 4টা, মিনিমাম 4টা ডিডি সেট সেট করে রাখতে হবে, কারণ আপনার ডায়াগনোসিসে কিন্তু নাম্বার নাই, ডায়াগনোসিসের জন্য আলাদা কোনো পয়েন্ট নাই, পয়েন্ট হচ্ছে আপনার ডিডিতে। এবং কোন কোন সেন্টারে, এবং মানে এখন যে জায়গাগুলোতে নাম্বার তোলা কঠিন হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ডিডি। ডিডিতে কিন্তু ওরা অনেক সময়, প্রায় সময় ওরা কিন্তু 1 2 3 4 এগুলো ঠিক করে রাখে, যে মানে হুইচ ওয়ান ইউ উইল পুট ফার্স্ট, তুমি কোনটা তুমি প্রথমে রাখবা। আপনি যদি 1 নাম্বারটা 3 নাম্বারে বলেন, 3 নাম্বারটা 1 নাম্বারে বলেন, আপনার ডিফারেন্সিয়ালও নাম্বার কেটে দিবে, আপনার ক্লিনিক্যাল জাজমেন্টও নাম্বার কেটে দিবে। সুতরাং ডিফারেন্সিয়ালস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমরা অনেক বেশি পেশেন্ট দেখি, আমরা পেশেন্ট দেখেই বুঝে যাই যে এটা কিসের পেশেন্ট, আমরা ওই জায়গায় আমরা স্থবির থাকি। এটা থাকা যাবে না, আপনাকে 3টা তো রাখতেই হবে, 3টা ডিফারেন্সিয়াল আপনার থাকতেই হবে। ভালো ভালো হয় আপনি যদি 4টা রাখেন, আপনি একটা সেফ জায়গায় থাকেন, কারণ আপনার 3টা ডিফারেন্সিয়াল নাও নিতে পারে, যে কোনো একটা বাদ গেল, আপনি তখন 4 নাম্বারটা আপনার নিয়ে নিলেন। সুতরাং আমরা খালি কেস দেখলেই হবে না, প্রত্যেকটা কেস ইন্ডিভিজুয়ালাইজ, এক একটা কেস এক একটা ফিচার নিয়ে আসে। এক সিএলডি কারো লিউকোনাইকে আছে, কারো লিউকোনাইকে নাই, এক সিএলডি কারো হচ্ছে যে কারো হ্যাপাটোমেগালি আছে, কারো হ্যাপাটোমেগালি নাই, অথবা পেশেন্ট অনলি কি নিয়ে আসলো, অনলি পেশেন্ট অ্যাসাইটিস নিয়ে আসলো, আপনি খালি অ্যাসাইটিস দিয়ে আপনি খালি সিএলডি বলে বের হয়ে আসতেছেন, এটা কিন্তু এক্সামিনার কোনো মোটেও মোটেও ভালোভাবে এটা করবে না, নিবে না। আমি আমার একটা, এবারের আমার পরীক্ষার যে এক্সপোজার ছিল, যে 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 আমার কেসটা ছিল একটা স্প্লেনোমেগালির পেশেন্ট, এবং পেশেন্ট কোনোভাবেই তার পেটে হাত দিতে দিচ্ছিল না। যারা এবারে দিল্লিতে এই পেশেন্টটা ফেস করছেন তারা জানেন, পেশেন্টের অ্যাবডোমেন খুবই টেন্ডার ছিল। বেশ, আমি হাত দেওয়ার পরে যখন সে বেশ উফ করে উঠলো, প্রথমবার সরি বললাম, দ্বিতীয়বার আমি এক্সামিনারকে আস্ক করলাম যে শুড আই কন্টিনিউ, শুড আই প্রসিড, তখন এক্সামিনার বললো যে নো, নো। তো দেখেন, আমি একটা পেশেন্টের অ্যাবডোমেন আমি তার হচ্ছে পালপেট করতে পারতেছি না, অ্যাবডোমেন পালপেট করতে পারতেছি না। এই পেশেন্টকে আমাকে জিজ্ঞেস করলো যে আপনি আপনার ফাইন্ডিংস বলেন, আপনার ফাইন্ডিংস বলেন। তখন আমি আমি কিন্তু তাকে তাকে বলেছি যে আই কুড নট অ্যাপ্রিসিয়েট সাম সাইন ডিউ টু টেন্ডারনেস অফ দিস পেশেন্ট, বাট দিস পেশেন্ট হ্যাজ ইডেমা, হাই টেম্পারেচার। এই যে দেখেন ইডেমা, এই ইডেমা দিয়েও কিন্তু অনেক কিছু
আমাকে এক্সপ্লেইন করে আসতেছে দ্যাট আই হ্যাভ সিন দিস পেশেন্ট, দ্যাট দিস পেশেন্ট হ্যাজ ইডেমা, দ্যাট আই এক্সপেক্ট সাইটিস ইন দিস পেশেন্ট। তো আমি এই পেশেন্টের ক্ষেত্রে আমি অ্যাসাইটিস এক্সপেক্ট করতেছি, সেই অ্যাসাইটিস দিয়ে আমি ডিফারেন্সিয়ালস বলে আমার ওই স্টেশনটা কভার করতে হয়েছে, এবং আলহামদুলিল্লাহ তারা ওখানে আমাকে ফুল মার্কস দিছে। সুতরাং আপনাকেও কিন্তু এই ধরনের সিনারিও ফেস করতে হতে পারে, দিস ইজ ভেরি কমন ইন পেসিস এক্সাম। আচ্ছা, এরপর যে ক্লিনিক্যাল জাজমেন্ট, আমার মনে হয় আগে ক্লিনিক্যাল জাজমেন্টে যারা পার্ট 1 পার্ট 2 পাস করছে তারা ক্লিনিক্যাল জাজমেন্ট আগে ফেল করতো না, কিন্তু এখন আপনারা খেয়াল করেন যে এলসিসি এল লং ক্লিনিক্যাল বিসিসি থেকে যখন লং ক্লিনিক্যাল কনসালটেশনে নিয়ে আসলো, ওনারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ক্লিনিক্যাল জাজমেন্টের উপরে। ক্লিনিক্যাল জাজমেন্টের উপর গুরুত্ব দিচ্ছে, আপনাকে একটা কোশ্চেনের অনেক ভিতরে নিয়ে যাবে যে আপনি কি বলতে চাচ্ছেন। আপনি একটা পেশেন্টের মাল্টিপল স্ক্লেরোসিসের আপনি একটা পেশেন্টের আপনি ইনভেস্টিগেশন আপনি যখনই মুখ দিয়ে বের করবেন যে আমি এমআরআই করব, তখন সে জিজ্ঞেস করবে হোয়াট উইল ফাইন্ডিংস ইন ইউর এমআরআই। তখনই আপনি জিজ্ঞেস, আপনি যখন ভিজুয়াল ইভোক পটেনশিয়াল বলবেন, আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার পেশেন্টের ভিজুয়াল ইভোক পটেনশিয়ালের ফাইন্ডিংস কি, এবং আপনি যদি না পান আপনার ক্লিনিক্যাল জাজমেন্টের নাম্বার কেটে দিবে। আপনি দেখেন এখানে 32-এ 20-এ 5 গ্যাপ অনেক, কিন্তু লাস্ট মনে হয় আমি একজন এক্সামিনীকে দেখেছি যিনি 148 পেয়েছে, কিন্তু ক্লিনিক্যাল জাজমেন্টে কিন্তু তার এক কম ছিল, বাকি সব পাস, বাকি সব পাস। সুতরাং আপনার প্রত্যেকটা জায়গায় আপনার নাম্বার কাটার স্কোপ কিন্তু ওরা তৈরি করে রেখেছে। এরপর হচ্ছে পেশেন্ট কনসার্ন, এটা সাধারণত সাধারণত যারা ওয়েল প্র্যাকটিসেড, এটা প্র্যাকটিসের বিষয়। আমরা যারা হুট করে বাংলাদেশি যারা প্র্যাকটিস মানে এই পেসিস প্র্যাকটিস না করে পরীক্ষা দিতে যাই তাদের এখানে নাম্বার কাটা যায়, কিন্তু যারা খুব বেশি ভালো প্র্যাকটিসের উপর থাকে, যে প্রত্যেকটা পেশেন্টকে বারবার অন্তত 3বার জিজ্ঞেস করা যে সো হোয়াট ইজ ইউর কনসার্ন, সে প্রথমেই বলবে যে হ্যাঁ আমার হোয়াটস হ্যাপেন টু মি, আপনি ডিজিজটা এক্সপ্লেন করলেন, তখন আপনি আবার জিজ্ঞেস করবেন যে সো ডু ইউ হ্যাভ এনি আদার কনসার্ন, তখন সে বলবে যে সো হোয়াট ইউ উইল ডু ফর মি, যে তুমি আমাকে এখন কি করবা, আমার কি অ্যাডমিশন লাগবে না আমার কোনো ওষুধ দিবা। তখন আপনি তাকে আবার এক্সপ্লেইন করলেন, হ্যাঁ, তখন আপনাকে আবার জিজ্ঞেস করতে হবে যে সো ডু ইউ হ্যাভ এনি আদার কনসার্ন। মিনিমাম 3বার কনসার্ন না জিজ্ঞেস না করে, 3বার কনসার্ন জিজ্ঞেস না করে আপনি কেস শেষ করবেন না। 3বার কনসার্ন জিজ্ঞেস করতে হবে পেশেন্টকে অন্তত, প্রয়োজনে আরো বেশিও লাগতে পারে, তাহলে আপনার নাম্বার কাটতে পারবে না আর কি। আর 4 নাম্বার হচ্ছে পেশেন্ট ওয়েলফেয়ার। পেশেন্ট ওয়েলফেয়ার ইন্ডিয়াতে সাধারণত পেশেন্ট ওয়েলফেয়ারে খুব বেশি একটা নাম্বার কাটে না, পেশেন্ট ওয়েলফেয়ার নাম্বার কাটে না, কিন্তু পেশেন্ট ওয়েলফেয়ারে কিন্তু ইংল্যান্ডে খুব বেশি নাম্বার কাটে। আপনি পেশেন্ট যদি কোনো কারণে একটু বিরক্ত বোধ করে, আপনি যদি ড্রেসটা ঠিকভাবে না সরান, আপনি যদি ড্রেসটা ঠিকভাবে রিপোজিশন না করে দেন, আপনি পেশেন্টকে যদি কোনোভাবে ব্যথা দেন বা কোনো কিছু পেশেন্টের এক্সামিনারে মনে হতে পারে দ্যাট ইট মে বি হার্মফুল ফর পেশেন্ট, আপনি হয়তো আপনি যাক দেখছেন, আপনি একটু রাফলি আপনি ডিল করলেন, আপনার পেশেন্ট ওয়েলফেয়ারের নাম্বার কাটা যাবে। এবং ইট ইজ দ্য ট্রু, মানে অনেক বেশি ডেঞ্জার আছে এটা আপনার জন্য। এটা পেশেন্ট ওয়েলফেয়ারে আপনি 2 নাম্বার 32 নাম্বার আপনার 2 নাম্বারে বেশি কাটা গেলে আপনি কিন্তু পেশেন্ট ওয়েলফেয়ারে ফেল। তখন এই যে 7টা স্কিল পেশেন্ট ওয়েলফেয়ার সহ, এই যে কোনো একটা স্কিলে দেখেন আপনার ফিজিক্যাল এক্সামিনেশন 24-এ 16, আপনি 15 পেলেন, বাকি সবগুলো আপনার ফুল মার্কস আপনি ফেল। আপনি আইডেন্টিফাইং ফিজিক্যাল সাইন সাইন আপনি 24-এ আপনি 13 পেলেন, বাকি ফুল মার্কস আপনি ফেল। ডিফারেন্সিয়ালসে হচ্ছে যে আপনি আপনি 24-এ 14 পেলেন, বাকি সবগুলো আপনি ফুল মার্কস আপনি ফেল। সুতরাং পেসিস এক্সাম এই জায়গাটাই হচ্ছে ডেঞ্জারাস, যে আপনাকে প্রত্যেকটা স্কিলে গুরুত্ব দিতে হবে, আপনাকে প্রত্যেকটা জায়গায় গুরুত্ব দিতে হবে। যদি আপনি সেটা না করেন তাহলে এটা আপনি যে কোনো সময় আপনি অনেক নাম্বার পেলেও আপনার সমস্যা হয়ে যেতে পারে। সুতরাং আমরা এই জিনিসগুলো আমরা খেয়াল করব। আচ্ছা, তাহলে আমরা স্কিল কি কি আছে আমরা দেখেছি। এখন আমরা হচ্ছে একটু মার্কস ডিস্ট্রিবিউশন গুলো আমরা একটু দেখি, যেটা আমরা একবার আলাদা আলাদা করে দেখেছি স্টেশন 1 2। তো কমিউনিকেশন আমাদের 2টা জায়গায় ফেস করতে হয়। কমিউনিকেশন হচ্ছে 16 16 করে 16 মার্কস করে, এবং হচ্ছে যে আপনার এখানে 10 মিনিট করে টাইম পাওয়া যায়। লং ক্লিনিক্যাল কনসালটেশন এখানে হচ্ছে 28 মার্কস করে 56, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লং ক্লিনিক্যাল কনসালটেশন। এই লং ক্লিনিক্যাল কনসালটেশনের জন্যই আমি বলেছি, লং ক্লিনিক্যাল কনসালটেশনের জন্যই আমি বলেছি সুনাম শেয়ারিংটা কিনতে।
এই লং ক্লিনিক্যাল কনসালটেশনের জন্য সোনাম এর বিকল্প নেই। আপনি যত বই পড়েন না কেন, সোনামের বিকল্প নেই। মাত্র 200 টাকার একটা বই, কিন্তু লটস অফ ইনফরমেশন এখানে দেওয়া। আমার মনে হয় এই বইটা আপনারা, মানে আমার বই এই সোনাম শেয়ারিং মনে হয় আমি অন্তত 100 বার পড়েছি। মানে আপনাকে বারবার বারবার এটা রিভিশন করতে হবে। যারা মেডিসিনের ফেজে অথবা এফসিপিএস এর ট্রেনিং আছেন, তারাও অনেকে আমার বই দেখে আমার থেকে কালেক্ট করেছেন। এটা ইন্ডেক্স নেই, প্রথমে ইন্ডেক্স করে ফেলবেন, না হলে আপনারা, আমরা জেনেসিসে দিয়ে দিব, আপনারা ইন্ডেক্সটা কালেক্ট করে নেবেন। এখানে প্রায় 110টার মতো কেস আছে, 110টার মতো কেস বারবার পড়তে হবে। এবং কোথায় কি, কোন কেসে কি সমস্যা দিয়ে এটা ফেস করে বেশি, কোথায় কি হাইড করে রাখে, এটা আপনাকে জানতে হবে। আর এই যে চারটা আমি বলেছি, এখানে 10 মিনিট করে সময় পাওয়া যায়, প্রত্যেকটাতে 20 মার্ক। এগুলো শর্ট কেস, সব শর্ট কেস। এই শর্ট কেসে 20 মার্ক করে, 20 করে। সুতরাং আমার মনে হয় যে মার্ক ডিস্ট্রিবিউশন গুলো আপনাদের অনেকেরই ক্লিয়ার হয়ে গিয়েছে। যদি না হয়ে থাকে আপনারা আমাদের কমেন্টে লিখতে পারেন, অথবা আমরা পরবর্তী মেল অ্যাড্রেস দিয়ে দেবো, আপনাদের যে কোনো কোশ্চেন আপনারা মেইলে দিয়ে দিতে পারেন, তাহলে আমরা আপনাদেরকে ক্লিয়ার করব। আচ্ছা, সরি। তো এখন এই টোটাল জিনিসটা আমি এতক্ষণ যা বললাম, আমি একটু সংক্ষেপ করি। সেটা হচ্ছে গিয়ে, দেখেন, এই যে পেসিজের 5টা স্টেশন, এটা স্টেশন 5, স্টেশন 1, 2, 3, 4, 5, 5জন এক্সামিনি একসাথে 5টা স্টেশনের জায়গায় বাইরে, প্রত্যেকটা রুমের বাইরে গিয়ে বসে, বেল পড়ার সময় ওই রুমে ঢুকে তার স্টেশন শুরু হয়। হ্যাঁ, তো আপনার এই যে স্টেশন শুরু হয়, আপনার স্টেশন, আপনার স্টেশন 1 দিয়েও শুরু হতে পারে, 2 দিয়েও শুরু হতে পারে, 3 দিয়েও শুরু হতে পারে। প্রত্যেকটা টাইম আমি এখানে দিয়ে দিয়েছি। যে স্টেশন 1-এ আপনি কমিউনিকেশনের জন্য প্রথমে 10 মিনিট পাবেন। একই সাথে আপনার এর মাঝখানে কোনো বিরতি থাকবে না, কিন্তু আপনি রেসপি শর্ট কেস থাকবে, সেটা সলভ করতে হবে, সেটার জন্য 10 মিনিট পাবেন। এরপরে আপনি আবার 5 মিনিট একটা ইন্টারভাল টাইম পাবেন। তখন 5 মিনিট পরে আপনি আবার একটা রুমে ঢুকে আপনি কনসালটেশন, লং ক্লিনিক্যাল কনসালটেশন, যেটা লং কেস, যেটা আমি বারবার বলছি সবচেয়ে ইম্পর্টেন্ট, সেই লং ক্লিনিক্যাল কনসালটেশন আপনাকে শুরু করতে হবে। আর সেটার জন্য আপনি 20 মিনিট সময় পাবেন। স্টেশন 3-তে এসে আপনি আবার একটা শর্ট কেস, দুটো শর্ট কেস আপনি ফেস করবেন, 10 মিনিট 10 মিনিট 20 মিনিট। আবার 5 মিনিট ইন্টারভেল শেষে আপনি হচ্ছে যে অ্যাবডোমেন, অ্যাবডোমেন শর্ট কেস ফেস করবেন। এবং কমিউনিকেশন কমিউনিকেশন ফেস করবেন আবার 10 মিনিট। এবং স্টেশন 5-এ এসে আপনি আবার একটা লং ক্লিনিক্যাল কনসালটেশন আপনি 20 মিনিট ফেস করবেন। তো এই হচ্ছে যে টোটাল পরীক্ষার সিনারিও। আমার মনে হয় অনেকেই বুঝতে পারছেন। এখন আপনারা, আমি আগেও বলেছি এই পরীক্ষাটা প্রিপারেশন মিনিমাম 6 মান্থ হওয়া উচিত। আহ, এবং কখনো কখনো 6 মান্থ থেকে 9 মাস, 1 বছরও চলে যেতে পারে, এবং সেটা অবশ্যই আপনার আপনার মেন্টরের সাথে কথা বলে আপনার ডিসিশন নেওয়া উচিত। একটা বড় পরীক্ষা দেশের বাইরে গিয়ে দিতে হয়, তার চেয়ে আর্থিক বিষয় আছে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এটা কিন্তু মানসিক ভাবে যথেষ্ট আপনাকে পরীক্ষার সময় অনেক প্রেসারে ফেলবে। সুতরাং এই প্রেসারটা আমার মনে হয় কারো দ্বিতীয়বার নেওয়ার চিন্তা করা উচিত না আর কি। সুতরাং আপনি ওয়েল প্রিপেয়ার হয়ে আপনি এক্সাম হলে যান। এই জন্য কখন আপনি পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন শুরু করবেন, আপনি অবশ্যই আপনি আপনার মেন্টরকে জিজ্ঞেস করবেন যে আমি কি আমার আমার পরীক্ষা অ্যাপ্লিকেশন শুরু করার জন্য আমি প্রস্তুত কিনা। তার কারণ হচ্ছে যে আগে মাঝখানে কোভিড এর পরবর্তীতে একটু জট পড়ে গেছিল, কিন্তু এখন কিন্তু অনেক রিসেন্ট এমআরসিবি পার্ট 2 পাস করা লোকজন সিট পেয়ে যাচ্ছে। সুতরাং আমার মনে হয় এমনি সিট পাবো কি পাবো না এটা নিয়ে চিন্তা চিন্তা না করে প্রিপারেশন দিকে মনোযোগ দেওয়া উচিত। এবং হোপফুলি এখন একটু আর্লি সিট পাওয়া যায় আর কি। তারপর হচ্ছে বাংলাদেশে যদি শুরু হয়, সিট পাওয়াটা অনেক ইজি হয়ে যাবে। সুতরাং আমি সাজেস্ট করব আপনারা অ্যাপ্লিকেশন কখন শুরু করবেন এটা আপনার মেন্টরের সাথে কথা বলে ডিসিশন নেন। এখন কোন কোন সেন্টারে চয়েস দিব, এই ধরনের কিছু কোশ্চেন চলে আসে, যে সেন্টার টু সেন্টার ভ্যারি করে কিনা। অবশ্যই সেন্টার টু সেন্টার ভ্যারি করে। কিছু সেন্টারে একটু রাফলি মার্কিং করে, কিছু সেন্টারে একটু মার্কিংটা আহ, হয়তো ভালো হয়। কিন্তু এখানেও কিছু প্রশ্ন আছে, যে যেই সেন্টারে আমরা, এই সেন্টারে প্রথম ডায়েটে ভালো গেল, সেকেন্ড ডায়েট হয়তো আবার একটু খারাপ যাচ্ছে, আবার থার্ড ডায়েট আবার ভালো যাচ্ছে। আবার একই ডায়েটে যে 3 দিন পরীক্ষা হচ্ছে, প্রথম দিন বেশ ভালো কেস যাচ্ছে, দ্বিতীয় দিন ভালো কেস যাচ্ছে, আর তৃতীয় দিন আবার একটু খারাপ যাচ্ছে। আবার একই দিনে সকাল দুপুর রাতে কেস কিন্তু ভ্যারিয়েশন হয়, কেসও ভ্যারিয়েশন হয়, মার্কিংও ভ্যারিয়েশন হয়। সুতরাং
ইট ডিপেন্ডস, মানে এটা লাক, এটা আসলে বলা যাচ্ছে না, বলা যাচ্ছে না। কিছু কিছু সেন্টারে একটু আগে সিট পাওয়া যায়। যারা যারা রিসেন্টলি পাশ করেছেন তারা তার মেন্টরের সাথে কথা বলে জানবেন। এটা অনেকগুলো এক্সপ্লেন করার বিষয় আছে, যে নতুন সেন্টার গুলাতে বা কিছু কিছু সেন্টারে একটু আবেদন করলে একটু প্রথম চয়েস দিলে, চারটা চয়েস দেওয়া যায়, প্রথম চয়েস দিলে সিট পাওয়া যায়। ওরা সাধারণত চেষ্টা করে চারটা চয়েসের মধ্যে 1 এবং 2 নাম্বার চয়েসের মধ্যে সিট দিয়ে দিতে। সুতরাং যারা আগে পরীক্ষা দিতে চান তাদেরকে আবার একটু স্যাক্রিফাইস করতে হবে, যে যেসব সেন্টার একটু কম আবেদন পড়ে ওসব সেন্টারটা আমার শুরুর দিকে রাখতে হবে। আবার হচ্ছে যে কিছু সেন্টার একটু ওল্ড, একটু পুরনো না হলে সিট পাওয়াটা একটু টাফ হয়ে যায়। আবার কিছু সিট বাতিল হলে তখন কিন্তু আবার ওরা আর এইভাবে এত কিছু কনসিডার করে না, তখন ওরাও কিন্তু আবার সিটের সিটের জন্য মেইল করে যে আপনি পরীক্ষা দিতে চাচ্ছেন কিনা। সুতরাং এই দুইটা কোশ্চেনের অ্যান্সার আসলে এইভাবে আলোচনা করে দেওয়া সম্ভব না, এইভাবে লিখেছি। এটা আপনার সবচেয়ে ভালো হয় আপনি আপনার কাছের মেন্টরের সাথে আলাপ আলোচনা করে এই ডিসিশন গুলা নেন আর কি। আচ্ছা, এখন আমি কিছু কথা বলবো যেটা আমার মনে হয় যে মানে মোস্ট ইম্পর্টেন্ট বেসিস প্রিপারেশনের ক্ষেত্রে। নাম্বার ওয়ান, নেভার লুজ ইউর হোপ। আপনি কখনোই আশাহীন হওয়া যাবে না, আশাহীন হওয়া যাবে না। কারণ আমি আবারও বলছি যে আপনি দেখবেন যে আপনার সাথে প্র্যাকটিস করছে অনেকে অনেক ভালো পারছে, আপনি যখন কোচিং এ ইনভলভ হবেন তেমনি অনেকেই অনেক ভালো পারছে। ইট টেক্স টাইম। কারো ক্ষেত্রে এটা 3 মাস সময় নেয়, কারো ক্ষেত্রে 6 মাস সময় নেয়, কারো ক্ষেত্রে 9 মাসের সময় নিতে পারে। আপনি খুব স্কিলড হতে সময় লাগে। এটা আমার মনে হয় যে পেসির যতটা না আহ, সহজ করে বলে ব্রেনের পরীক্ষা, তার চেয়ে বেশি স্পাইনাল কর্ডের পরীক্ষা। আপনার রিফ্লেক্স কত দ্রুত আসতেছে, কত স্মুথলি আপনি ফাইন্ডিংস বের করে ফেলতেছেন, এটা আপনাকে সময় দিতে হবে। তো এই সময়ের জন্য আপনাকে কখনোই আশাহীন হওয়া যাবে না, যে আমি আজকে 3টা কেস করলাম আমি পারি নাই। ইট ডাজন্ট ম্যাটার, এটা বিশ্বাস করেন, এটা সময়ের সাথে আপনার সব ঠিক হবে। আপনার খুব বেশি আপনার একাডেমিক, আপনি অনেক বেশি কিছু জানেন, অনেক বেশি জানেন, আপনার অনেক নলেজ, আপনার অনেক ইনফরমেশন, আপনি ডেভিডসন হ্যারিসন সব আপনার মুখস্থ, এগুলা পেসিজে খুব একটা কাজে আসবে না, কিন্তু এগুলা পেসিজে খুব একটা কাজে আসবে না। সুতরাং আপনি কখনো আশাহীন হওয়া যাবে না। আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে মাথায় নিতে হবে যে ইটস মাই টাইম। আপনার যখন সময় আসবে আপনি তখন কিন্তু খুব ভালো রিফ্লেক্স চলে আসবে আর কি। নাম্বার টু হচ্ছে নেভার স্টপ প্র্যাকটিস। নেভার স্টপ প্র্যাকটিস। আপনি একটা দিনও প্র্যাকটিস বন্ধ করবেন না। আজকে আপনার ডিউটি আছে, আপনি একটা প্রাইভেট ক্লিনিকে আপনি ইভিনিং করেন, আপনি প্র্যাকটিস করেন। আপনাকে আপনাকে কেউ টাইম দিতে পারছে না, আপনি যে পেশেন্ট গুলো ফলো আপ দিবেন আপনি তাদের উপরেই প্র্যাকটিস করেন। আপনি ঢাকা মেডিকেলে ট্রেনিং করছেন, যে কোনো জায়গায় ট্রেনিং করছেন, আপনার হয়তো পেশেন্ট খুঁজে খুঁজে পাওয়ার সুযোগ নেই এখন, আপনি খুব প্রেশারে আছেন, আপনার আজকে অ্যাডমিশন, আপনি অ্যাডমিশনের পেশেন্টের উপর আপনি প্র্যাকটিস করেন। কোনোদিন আপনি প্র্যাকটিস বন্ধ করবেন না। আপনি যদি 2 দিন প্র্যাকটিস না করেন আপনি সে কি হয়ে যাবেন। আপনি যদি 1 সপ্তাহ প্র্যাকটিস না করেন আপনি সব ভুলে যাবেন। সুতরাং আমার মনে হয় খুব কিভাবে প্র্যাকটিস করতে হয় এটা আপনি খুব দ্রুত শিখে নেন, এবং এটা প্রতিদিন প্র্যাকটিস করেন। এবং প্রত্যেকটা স্টেশন 1, স্টেশন 2, 3, 4, 5, প্রত্যেকটা স্টেশন প্রতিদিন প্র্যাকটিস করেন। কোনোদিন আপনি কমিউনিকেশন বাদ দিবেন না। আপনি 3 দিন কমিউনিকেশন করবেন না, আপনি কমিউনিকেশন পরের দিন আপনার কমিউনিকেশন ভালো। এবং আমি আরো কিছু কথা লিখি নাই, আপনার পেসিজের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার পার্টনার, দ্বিতীয় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার পার্টনার, তৃতীয় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার পার্টনার। আপনাকে একজন ভালো ডেডিকেটেড পার্টনার ম্যানেজ করতে হবে, এবং আপনাকে নিজেও ডেডিকেটেড হতে হবে। কারণ আমি বলছি যে এই দুইটা জিনিস আপনি কখনো প্র্যাকটিস বন্ধ করতে পারবেন না। আপনি যখন যেখানে আছেন, আপনি ফোনে হোক, অনলাইনে হোক, অফলাইনে হোক, আপনি যেন প্র্যাকটিস করতে পারেন এরকম পার্টনার আপনি চিন্তা করবেন। এমন পার্টনার ম্যানেজ করবেন যিনি আপনাকে সময় দিতে পারবে, অনলাইন হোক অফলাইন হলো, ডেডিকেশন থাকবে, আপনার নিজেরও ডেডিকেশন থাকবে, তাহলে আপনি খুব দ্রুত এটা শেষ করতে পারবেন। সুতরাং আমি বলবো যে প্রতিদিন, এটা আমার রিয়াজউদ্দিন দানিশ ভাইয়ের কাছ থেকে শেখা। উনি বলতেন যে প্রতিদিন তুমি প্রত্যেকটা স্টেশন একবার করে বের হবা। আমিও তাই করতাম, আমার কাছে মনে হয়েছে
বেসিস এক্সামের দিন আমার কাছে মনে হচ্ছে যে আমি প্রত্যেকটা স্টেশন আমি খুব স্মুথলি গিয়েছিলাম। এর অন্যতম কারণ হচ্ছে যে দানির ভাই পরামর্শ, উনি বলছেন যে প্রতিদিন প্রত্যেকটা স্টেশন আপনি প্র্যাকটিস করবেন। আপনি সময় পাচ্ছেন না, আপনি চা খাচ্ছেন, তখন আপনি কমিউনিকেশন দুইটা প্র্যাকটিস করে ফেলেন। আপনি নিউরো সায়েন্সের রুগী দেখতে গেছেন, আপনি টায়ার্ড হয়ে গেছেন, আপনি নিচে চা খাচ্ছেন, চা খেতে খেতে আপনি স্টেশন প্র্যাকটিস করে ফেলেন। আপনার সময় নেই, আপনি ডিউটিতে আছেন, আপনার ফাইন্ডিংস ওয়ালা রুগী নেই, আপনি কার্ডিওভাস্কুলার, নার্ভাস সিস্টেম, নর্মাল রুগীর উপর করেন। আপনি বাসায় আছেন, আপনি হাসপাতালে যেতে পারেন নাই, আপনি আপনার পার্টনারের উপরে, আপনার ছেলে মেয়ে থাকলে তাদের উপরে আপনি প্র্যাকটিস করেন। সুতরাং প্র্যাকটিস ইজ ম্যান্ডেটরি এবং ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন প্রিপারেশনস। অ্যান্ড ডোন্ট গিভ টু কনজিকিউটিভ প্র্যাকটিস ফ্রি ডে। আপনি পরপর 2 দিন আপনি প্র্যাকটিস না করে থাকবেন না। আপনি যার উপরে আপনি যেভাবেই পারেন আপনি প্র্যাকটিস করবেন। 2 দিন অফ দিবেন মানে আপনার রিফ্লেক্স ইজ লস্ট। অ্যান্ড ট্রাই টু প্র্যাকটিস উইথ 2 ডিফারেন্ট পার্সন অ্যাট 2 ডিফারেন্ট টাইম। মানে হচ্ছে যে আমি একটু বলি যে আপনি যখন লং ক্লিনিক্যাল কনসালটেশন করবেন, আপনি আপনার পার্টনারের সাথে অনেক সময় আপনি তার অনেক কিছুই আপনি বুঝে ফেলবেন। আমরা একজন মানুষকে খুব বেশি সময় দিলে 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস পরে কিন্তু আমরা তার মুখের ভাষা বুঝে ফেলি। সুতরাং পার্টনার অনেক কিছুই আপনার কাছ থেকে লুকাইতে পারবেন, আপনি খুব ইজিলি ডায়াগনোসিসে পৌঁছায় যাবেন। সুতরাং আমি মনে করি এট এ টাইমে দুজন দুজন পার্টনার থাকাটা জরুরি আর কি। 2জন পার্টনার, আপনি প্রথমে একজন পার্টনার দিয়ে শুরু করেন, যখন আপনার একটু ফ্লো চলে আসবে তখন আপনি ওই পার্টনার পাশাপাশি আরো একজন পার্টনার যিনি অন্য সময়ে অল্প সময় হলেও দিবে, তার কাছ থেকে কিছু কেস শুনেন। একজন একটা কোচিং এ ইনভলভ, আরেকজন আরেকটা কোচিং এ ইনভলভ, ওই কোচিং এ কি কি কেস করাচ্ছে আপনি ওই পার্টনারের কাছ থেকে আপনি শিখেন। আপনি কি কি কেস এই কোচিং থেকে শিখলেন, আপনি তাকে শেখান। এক একজনের কমিউনিকেশন করানোর স্টাইল এক এক রকম, এক এক মেন্টর এক এক রকম করায়, এক এক কোচিং এ 3-4 জন মেন্টর 3-4 রকম ভাবে কমিউনিকেশন করায়। সুতরাং আমার মনে হয় যে এই সব কিছুই আমাদেরকে অনেক বেশি স্কিল্ড করে আর কি। সুতরাং আমি মনে করি যে আপনি যখনই আপনার যদি মাথায় থাকে যে আমি 3-4 মাসের মধ্যে আমি পরীক্ষা দিতে চাই, তাহলে আপনি অবশ্যই মিনিমাম 2 জন পার্টনার আপনি রাখেন এবং তাদের সাথে 2টা ডিফারেন্ট টাইমে আপনি প্র্যাকটিস করেন। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে যে ট্রাই টু টেক নোটস ডেইলি। আমি মনে করি নোটস টেকিংটা ইম্পর্টেন্ট, ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট কিছু কিছু ক্ষেত্রে। যেমন কমিউনিকেশন, কমিউনিকেশনে এমন সব ইস্যুজ আসে যেগুলো কোনো বইতে লেখা নাই। আপনার এই ইস্যুস গুলো কিভাবে আসতে পারে, আপনি নোট লিখে রাখেন। আপনাকে হান্ড্রেডস অফ কমিউনিকেশন আপনাকে করতে হবে যদি কমিউনিকেশন আপনি পাস করে বেরোয় আসতে চান। আপনার প্রত্যেকটা কমিউনিকেশন আপনাকে খুঁটিনাটি জানতে হবে। কিন্তু এক একটা কমিউনিকেশনে সাধারণত খুব বেশি হিডেন ক্লুজ থাকে না। এই হিডেন ক্লুজ গুলো আপনি নোট করে ফেলেন যে ঠিক আছে এই কমিউনিকেশন এভাবে আসতে পারে। এবং যেটা আমি আপনাদেরকে বললাম যে পলিমায়ালজিয়া রিউমেটিক, আপনি যতক্ষণ না পর্যন্ত স্টেরয়েড না বলবেন মুখ দিয়ে, যতক্ষণ না পর্যন্ত আপনি জায়ান্টসেল আর্টারিটিসের কথা না তুলবেন, আপনি ব্লাইন্ডনেসের কথা না তুলবেন, পেশেন্ট কিন্তু মানবে না। সুতরাং এই বিষয়গুলো আপনাকে নোটস করে রাখতে হবে। পরবর্তীতে এগুলো আপনাকে সুযোগ দিবে এবং ওই নোটস ক্লু গুলো ধরেই আপনি নতুন নতুন কমিউনিকেশন স্টেশন আপনি নিজেই ডেভেলপ করতে পারবেন। সুতরাং আমার এই ক্ষেত্রেও পরামর্শ হলো যে আপনি কমিউনিকেশন আপনি চেষ্টা করবেন অন্তত 2জন ডিফারেন্ট মেন্টরের কাছে করার জন্য, 2টা ডিফারেন্ট কোচিং এর কাছে করার জন্য। তাহলে এটা আপনাকে অনেক বেশি কমিউনিকেশন স্কিল করবে। এবং আপনি কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশনের ক্ষেত্রেও কিছু ক্লুজ, আপনি যেই ক্লুজ গুলো বারবার মিস করছেন, আপনি লং ক্লিনিক্যাল কনসালটেশনের জন্য আপনি কিছু মিস করছেন, ওগুলো আপনি রেগুলার নোটস নেন। আপনি প্রয়োজন আপনার সোনাম শেরিং যে বইটা বললাম যে দ্য বাইবেল অফ দ্য লং ক্লিনিক্যাল কনসালটেশন, ওইখানে আপনি কিছু নোটস নিয়ে রাখেন। এগুলো আপনাকে খুব বেশি হেল্প করবে। দেখবেন যে একই জিনিস আমাদের বারবার ভুল হয়, বারবার ভুল আমরা মিস করে যাই। সুতরাং ওই জিনিসগুলো আপনি বারবার একটু নোটস নিয়ে রাখেন। ডেভেলপ এ ইন্ডিভিজুয়াল স্টাইল, এটা আপনার ডিপেন্ড করবে টোটালি আপনার প্র্যাকটিসের উপরে। আপনি সবাই লং ক্লিনিক্যাল কনসালটেশন একভাবে করে না, সবাই হিস্ট্রি টেকিংটা একভাবে নেয় না। এক একজনের হিস্ট্রি টেকিং এর স্টাইলটা এক এক রকম। কারো কারোটা শুনতে অনেক বেশি সুন্দর লাগে, কিন্তু আপনাকে নিজে খুঁজে বের করতে হবে যে আপনার জন্য কোনটা মাচ ইজিয়ার, মাচ ইফেক্টিভ। এটা আপনাকে, এই জন্য আপনি লটস অফ পিপলের সাথে আপনি কমিউনিকেশন করেন, করে আপনি নিজের জন্য একটা ইউনিক স্টাইল তৈরি করবেন এবং সেই ইউনিক স্টাইল দিয়ে
আপনি হচ্ছে যে এটা প্র্যাকটিস করতে থাকবেন, আপনাকে ডেভেলপ করতে থাকবেন। হ্যাঁ, আপনার স্টাইলটা প্রতিনিয়ত কেস করতে 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 একটু চেঞ্জ হবে, বাট আপনার ইন্ডিভিজুয়াল স্টাইলটা আপনার জন্য বের করা জরুরি। কারণ আপনাকে লটস অফ কোশ্চেন একসাথে করতে হবে, অনেকগুলো প্রশ্ন একসাথে করতে হবে। এই প্রশ্ন আপনি যদি স্টাইলটা ডেভেলপ না করেন, আপনার রিদমটা তৈরি যদি না হয়, তাহলে কিন্তু আপনি খুব এই অল্প সময়ের মধ্যে, এই 14-15 মিনিটের মধ্যে আপনার এতগুলো ডায়াগনোসিস, ডিজিজ ডায়াগনোসিস, কমপ্লিকেশনে আপনার পৌঁছানো যাবে না। অ্যান্ড ট্রাই টু গিভ অ্যাটলিস্ট 3 মক বিফোর এক্সাম। এবং খুবই ভালো হয় যেটা যদি 5টা মক এক্সাম হয়। আপনি যখন আপনি পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করবেন, আমার পরামর্শ থাকলো আপনার যতটা সময় পারেন আপনি মক এক্সাম দেন। মক এক্সাম গুলো আপনাকে অনেক বেশি রিয়েলিটি ফেস করাবে, অনেক বেশি কেস ফেস করাবে, এবং অনেক বেশি প্রস্তুত করাবে। আচ্ছা, তো আমার মনে হয় আজকে আমরা কিভাবে পেসিস প্রিপারেশন নিতে হয় স্টেশন গুলো আমরা কিছুটা জেনে, আমরা হয়তো আরো কিছু সেশন অ্যারেঞ্জ করব। আপনারা যদি কমেন্ট সেকশনে আপনাদের আহ, যে যদি কোয়েরি থাকে সেগুলা লিখেন, অথবা আপনারা কি নিয়ে চাচ্ছেন সেটা জান, তাহলে আমরা এই ধরনের ফ্রি সেশন গুলো আমরা আরো অনেক বেশি অ্যারেঞ্জ করতে পারবো। সুতরাং আমি আপনাদেরকে বলবো যে আপনারা কমেন্টস করতে পারেন, অথবা আপনারা আমাদেরকে মেইল করতে পারেন ইফ ইউ হ্যাভ এনি কোয়েরি, ইফ ইউ নিড সফট কপি অফ দ্য ম্যাটেরিয়ালস। আমি আজকে যে ম্যাটেরিয়ালস গুলো দেখিয়েছি এর বেশিরভাগই কিন্তু আপনার সফট কপি রয়েছে আমাদের কাছে। সুতরাং আপনার যদি কালেকশন না থাকে, আপনি মেইল অ্যাড্রেসটা ড্রপ করেন কমেন্ট বক্সে, অথবা আপনি মেইল করতে পারেন জেনেসিসের, জেনেসিস আউটলায়ার এখানে, যাতে আমরা আপনাকে এই সফট কপিগুলো পাঠিয়ে দিতে পারি, এবং আপনি সেগুলো দেখার মাধ্যমে আপনার প্রিপারেশনটা শুরু করতে পারেন। তো এখানে আমি আমার ব্যক্তিগত যে মেল অ্যাড্রেস সেটাও দিয়ে দিয়েছি। সুতরাং আপনারা যদি চান আমাকেও মেল করতে পারেন, বা জেনেসিসকে মেল করতে পারেন। মেল করলে আমরা আমরা আমাদের ফিডব্যাকটা দিয়ে দিব, এবং আপনাদের আগ্রহ এবং আপনাদের প্রতিনিয়ত অংশগ্রহণই আমাদের এই ধরনের প্রোগ্রাম বারবার করাতে, এবং জেনেসিসের আউটলায়ারের যে পেসিস প্রোগ্রাম সেটা রান করাতে আমাদেরকে সাহায্য করবে। আমরা মনে হয় আমরা একটা নতুন দিগন্ত শুরু করতে যাচ্ছি। এই দিগন্তের সারথি এবং এই দিগন্তের সাথে আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদের পরামর্শ আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে ইনশাল্লাহ। আজকের জন্য এখানেই থাকলো। আল্লাহ হাফেজ। ওকে, জি, অনেক অনেক ধন্যবাদ ডক্টর আকিল ইসলাম ভাইয়াকে। ভাইয়া এত সুন্দর একটা গোছানো প্রেজেন্টেশনের জন্য। আশা করি আমরা যারা নতুন পেসেস জার্নিটা আমরা যারা নতুন শুরু করছি, আশা রাখছি আমরা খুব ক্লিয়ার এবং একটা সুস্পষ্ট নির্দেশনা পেয়েছি আজকে সেখান থেকে। এবং এবং আমরা আরো কিছু সেশন ইনশাল্লাহ আশা রাখছি জেনেসিস আউটডোর পক্ষ থেকে পাবো। এবং আমাদের এই পেসের জার্নি, আমরা যারা বিগিনার, আমাদের এই জার্নিটা আরো স্মুথ হবে। আর সেই পাশাপাশি আমাদের আপনাদেরকে আমরা জেনেসিস আউটলায়ার পক্ষ থেকে একটা ঘোষণাও দিতে চাই। সেটা হচ্ছে আপনাদের আমাদের এই নতুন পেজেস, নতুন বেচটা এটা খুব দ্রুতই শুরু হবে। এবং আমরা যারা আপনারা যারা জেনেসিস আউটলায়ার সাথে যুক্ত হবেন, অবশ্যই আপনাদের জন্য আপনাদের আমরা সবকিছু চিন্তা করে কোয়ালিটির পাশাপাশি আপনাদের ডক্টরদের যে আর্থিক অবস্থা, হ্যাঁ, ফিনান্সিয়াল বিষয়টাও ইনশাল্লাহ আমরা মাথায় রেখে আমরা আশা রাখছি আপনাদের জন্য সহজলভ্য একটা কোর্স আমরা শো করতে পারবো। এবং ডক্টর আকিলুল ইসলাম ভাইয়া এবং ডক্টর রিয়াজুদ্দিন দানেশ ভাইয়ার তত্ত্বাবধানে এবং আমাদের আরো অনেক অভিজ্ঞ মেন্টরদের তত্ত্বাবধানে ইনশাল্লাহ আমরা একটা ভালো, হ্যাঁ, পেইড প্রোগ্রাম পাবো। তো আপনাদের সাথে দেখা হবে। এবং আপনারা ইতিমধ্যে হয়তো জানেন কিছু সমস্যা, যে বিভিন্ন সেন্টার গুলাতে পেশেন্ট দেখা নিয়ে কিছু ঝামেলা শুরু হচ্ছে। অলরেডি ডিএমসি তে আজকে নোটিশ করছে যে ওইখানে পেশেন্ট দেখাটা যাবে না। তো এই বিষয়ে আমরা ইনশাল্লাহ জানবো। আর আমরা আশা রাখছি যেন একটা বিশাল প্রতিষ্ঠান, এবং এখানে যে ওভারঅল আপনার যেরকম এটার সব দিক মিলে যে সুযোগ সুবিধাগুলো আছে, ইনশাল্লাহ এটা আশা করি এটা আমাদের এই পেসের জার্নিতে কোনো সমস্যা হবে না। বরং আমরা নতুন ভাবে আরো নতুন উদ্যমে ইনশাল্লাহ আমরা পেসের এই জার্নিটাকে শুরু করব। তো সেই হিসাবে ইনশাল্লাহ আপনারা খুব শীঘ্রই ভালো কিছু পাচ্ছেন সেই প্রত্যাশা রাখছি। যদি ভাইয়া কিছু বলেন, আর কিছু যদি এক করা থাকে ডক্টর আকিল আরিফ ভাইয়া, তাহলে আমরা শেষ করব।
হ্যালো ভাই, আপনার যদি কিছু শেয়ারিং থাকে। হ্যালো। আচ্ছা, কারো যদি কোশ্চেন থাকে। হ্যাঁ হ্যাঁ, জি জি ভাই। আমি আর জি, কারো কারো কিছু জানার আছে কি? ভাইয়ের কাছে কোনো কোয়ারি আছে কি পেসিস এর বিষয়ে? আচ্ছা, যদি কিছু জানার না থাকে, তো আমরা তাহলে আমাদের এই সেশনটি আজকে এখানেই শেষ করছি। এবং ইনশাল্লাহ আশা রাখছি আপনারা জার্নালিস্টের সাথে সবসময়ের মতো এই পেসিস প্রোগ্রামও থাকবেন। এবং আমরা আপনাদের প্রত্যাশা, আপনাদের কাঙ্ক্ষিত কোয়ালিটি বিষয়ে ইনশাল্লাহ আমরা আশা রাখছি। আমাদের শ্রদ্ধেয় ভাইয়ারা অথবা যে পেসিস মেন্টররা আছে, ওনারা সে বিষয়ে সবসময় এবং সর্বোচ্চ সতর্ক থাকবেন। তো আমরা সেই প্রত্যাশায় আমরা আজকে প্রোগ্রামটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।